আধারাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধারাতে একলা পাগল যায় কেঁদে, বলে শুধু বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধারাতে একলা পাগল, আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলে আধার মেলে। আমি যে তোর আলোর ছেলে, আমার সামনে দিলি আধার মেলে। মুখ লুকালি মরি আমি সেই খেবে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধারাতে একলা পাগল, অন্ধকারে অস্ত রবির লিপি লেখা, আমার তার অর্থ শেখা। অন্ধকারে অস্ত রবির লিপি লেখা, আমার তার অর্থ শেখা। তোর প্রাণে বাসি গান যে নানা, সেই আমারই ছিল জানা। তোর প্রাণের বাসি গান যে নানা, সেই আমারই ছিল জানা। আজ মরণ বিনার অজানা সুর নিব সে রে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে। আধারাতে একলা পাগল। গত দুদিন আগে ওই স্বামী রঙ্গনাথানন্দজি, যিনি বেলমঠের প্রেসিডেন্ট ছিলেন এক সময়, এখন দেহ রেখেছেন, তিনি যখন স্বামী সোমেশ্বরানন্দ, যিনি বেলমঠের সন্ন্যাসী জীবনদের প্রকাশ করেছেন, সেই সোমেশ্বরানন্দ যখন তার সঙ্গে মিট করেছিলেন, তো উনি জানতে পেরেছেন সোমেশ্বরানন্দ বইটি লেখেন। তো উনি খুব উৎসাহ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি যে বইটি লেখো খুব ভালো, কিন্তু তুমি এটাও লিখো, প্রকাশ করো যে তুমি যে আজকে এই এত দূর পর্যন্ত পৌঁছলে সন্ন্যাস জীবনেতে, সেটা তুমি কীভাবে আগের জীবন থেকে এই জীবনে পৌঁছলে সে কথাও কিন্তু প্রকাশ করো জীবন সাধনা। এই উত্তরণটা বা কোনো অবতরণ যদি হয়ে থাকে, উত্তরণ অবতরণ সবটাই তুমি প্রকাশ করতে পারবে। তো আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমার জীবনের কথা কিছু দিয়ে এইভাবেই শুরু করবো, কিন্তু ঠিক মানে বুঝতে পারছিলাম না যে কথা জিনিসটা ঠিক হবে কিনা। কিন্তু দুদিন আগে যখন স্বামী রঙ্গনাথানন্দজির মুখ থেকে এই কথাটা শুনলাম, তখন আমার উৎসাহ বাড়িয়ে দিল। সেই জন্যই আমি সেভাবে
আমার জীবন দিয়ে শুরু করছি এই প্রতিবেদন। এটা হচ্ছে যে আমার জন্ম হয়েছে, সাধারণত তাই হতো তখনকার দিনে, আমার মামার বাড়িতে। সেটা হচ্ছে হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত চ্যাটার্জি পাড়ায়। ওই চ্যাটার্জি পরিবারই হচ্ছে, তার নামেতেই কিন্তু ওটা চ্যাটার্জি পাড়া। গোটা চ্যাটার্জি পাড়ার প্রায় 90% জমি আমাদের মামা বাড়ির অধিকারে ছিল, সম্পত্তি ছিল। তো মামার বাড়ি তখন কোটিপতি। দুটো কারখানা, একটা হচ্ছে কলার কারখানা, একটা বালতির কারখানা। আমি যে শুনেছি সেটা হচ্ছে ওই আমার মামার বাড়ির দাদুর বাবা যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উনি যখন ব্রিটিশ আমলে কলার কারখানা খুললেন, তখন এই শর্তে খুললেন যে আগামী বেশ অনেক বছর ধরে ভারতবর্ষে আর কেউ ঢালাই করার কারখানা করতে পারবে না। সেই শর্তে খুলে তো ঢালাই করার কারখানা করার নাম ছিল জেএনসি জেএনসি প্ল্যান্ট। যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই নাম দিয়ে জেএনসি প্ল্যান্ট ছিল। এবং বালতিও তৈরি হতো, বালতি কিন্তু ওরকম কোনো কন্ডিশন ছিল না, বালতিও জেএনসি নামেই তৈরি হতো, গ্যালভানাইজ বালতি। আর কড়াটা ছিল ঢালাই করা। যাই হোক, সেই বাড়ির বড় ছেলের মেয়ে হচ্ছে আমার মা। আমার দাদুর নাম ছিল কিশোরীলাল চট্টোপাধ্যায়, ওনাকে আমি দেখিনি। উনি মার ছোটো অবস্থাতেই, খুব ছোটোবেলাতেই উনি দেহ রাখেন। সুতরাং আমার দুই দাদু, মেজদাদু এবং ছোট দাদুকে দেখেছি। মেজদাদুর কোনো সন্ততি ছিল না। আচ্ছা, এবারে বলি, আমি যখন মামাবাড়ির কথা আমার মনে পড়ছে, তখন আমরা দুই ভাই এবং দুই বোন। কিন্তু আমাদের সব থেকে বড়ো হচ্ছে আমার দিদি, তার নাম হচ্ছে দুলালি। আমি কিন্তু এই যে দুলালি যে আমার দিদি, মানে আমার মায়ের গর্ভে তার জন্ম, এই খবরটা আমি জানতে পেরেছিলাম যখন আমার প্রায় 11 বছর বয়স, 10-11 বছর বয়স। আমরা মামাবাড়িতে থাকতাম, দিদিও মামাবাড়িতেই থাকতো। আমরা বাবার আর্থিক অনটনের জন্যে আমাদের মামাবাড়িতেই 10 বছর পর্যন্ত মামাবাড়িতে থেকেছি, 10-11 বছর বয়সে। তো বাবা রবিবার আসছেন কলকাতা থেকে। আর আমাদের একটা ঘর দেওয়া হয়েছিল। দেখুন তখনকার দিনের সংসারের কীরকম লোক, অত বড় কোটি জমিদারে। কিন্তু আমার মা, যেহেতু মায়ের বাবা মারা গেছেন, আমরা সে ব্রাত্য হয়ে ওই অত বড় বাড়ি একটা কোণে, যেন কী বলবো, আশ্রয়দাতা হিসেবেতে সেখানে ছিলাম, বাড়ির মেয়ের মতন না। যাই হোক, সে কথা নিয়ে আমি আর অনেক ঘটনা আছে, বড় লোক বাড়ি, তো রজগুণে ভর্তি, তো সেই সমস্ত কথা আমি আর যাব না। তো সেখানে কেন আমি জানতে পারলাম 10 বছর বয়সে যে আমার দিদিকে, কারণ দিদিকে জন্মাবার পর আমার মেজ দিদিমা, যার কোনো সন্ততি ছিল না, সে আমার দিদিকে মানুষ করতে শুরু করে। এবং ওই বাড়িতেই দিদি রাজরানীর মতন মানুষ হয়েছে, মেজদাদুর মেয়ের মতনভাবে। আর আমরা ওখানে সেটা 100% বুঝতে পারতাম, যে কেউ বুঝতে পারতাম। আমরা ওই বড় লোকের বাড়ি যেন আর কেউ আশ্রয় দিয়েছে, সেই হিসেবে আমরা ওখানে রয়েছি। যাই হোক, তো এইভাবে আমরা ওখানে 10 বছর পর্যন্ত আমি ছিলাম। ইতিমধ্যে আমার ছোটো বোনের জন্ম হয় ওই মামাবাড়িতে। তো আমি ওই মামাবাড়ির মায়ের দিদিমার নামে রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলে স্কুল ছিল, ওই স্কুলে আমার মাসিরা সবাই পড়েছে। আমিও ওই স্কুলে পড়েছি, ক্লাস 2 অবধি ওই স্কুলে, মেয়েদের স্কুল, ওটা মেয়েদের স্কুল, আজও মেয়েদের স্কুলে, আজও কিন্তু ওই রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় খুব বিখ্যাত স্কুল হাওড়ার মধ্যে। তো ওইখানে আমিও পড়েছি ক্লাস 2 অবধি। তারপরে আমি ম্যাট্রা মধুসূদন পাল চৌধুরী স্কুলে চলে গেলাম ক্লাস 3-তে। এবং ক্লাস 5-এ ওঠার পর আমরা চলে আসি, মামাই তৈরি করে দেন একটা বাড়ি
মামাবাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ওখানে একটা মামাদের জমিতে আমাদের একটা বাড়ি করে দেন, সেখানে আমি চলে আসি। চলে আসার পরে যখন জামাই ষষ্ঠী হলো, এই জামাই ষষ্ঠীর দিন আমরা জানতে পারলাম যে ইনি আমার দিদি। তখন দিদির বিয়ে হয়ে গেছে এবং দিদি ওই জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে এসেছিল, দিদি আর জামাই বাড়ি। সেই সূত্রে আমি জানতে পারলাম। কি অদ্ভুত কাণ্ড দেখুন। আচ্ছা, আর একটা কথা, আমার মনে পড়ে যে দাদাকে আমি কোনোদিন মা বাড়িতে দেখেছি। তার কারণ হচ্ছে আমার জ্ঞান হওয়ার সাথে সাথে দাদা চলে গেছিলেন যে ওই স্বামী সত্যানন্দ আশ্রমেতে। স্বামী সত্যানন্দ হচ্ছেন আমার বাড়ির বড়বাসীর খুব সময় দেওর, ভাসুর না দেওর। আর উনি আজন্ম কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, মুক্ত পুরুষ একদম। স্বামী শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী অবদানন্দের উনি আশ্রিত এবং ওই সন্ন্যাস জীবনী কাটিয়েছেন এবং ওর বাড়ি থেকে MA পাসও করেছেন। তারপরে উনি নিজের আশ্রম করে গঙ্গার ধারে উনি চলে যান। বরানগর কাঁচের মন্দির বলে এখনও বিখ্যাত। এখনও বরানগরে কাঁচের মন্দির বলতে গেলে ওই স্বামী সত্যানন্দের আশ্রম। তো আমার যেটুকু মনে পড়ে এর মধ্যে, মানে মামাবাড়িতে জন্মেছি বটে, কিন্তু তখন আমরা মামাবাড়িতে যখন আমার জন্ম হয় সেই সময় কিন্তু আমরা এতে থাকি, ওই চক্রবেড়িয়ে একটা বাড়িতে থাকি, বাবার ভাড়া করা বাড়িতে। তারপরে কখন যে মামাবাড়িতে চলে এলাম, আমার মনে হয় 4 বছর বয়স বা 4 বছর বয়স 3 বছর বয়সে মামাবাড়িতে চলে আসি। তো ওই 4 বছর বয়স পর্যন্ত মামাবাড়িতে ওই সেই চক্রবেড়ি বাড়িতে ছিলাম। তো সেইখানে আমার গুরুদেব স্বামী গোবিন্দ আচার্য, রাম গোবিন্দ আচার্য, উনি আমার মা বাবারও গুরু এবং ওই চক্রবেড়িয়ার বাড়িতে উনি 4 বছর বয়সে একটা বিশেষ ঘটনার মধ্যে দিয়ে আমাকে দীক্ষা দেন। তো বিশেষ ঘটনাটা হচ্ছে যে আমার তখন খুব ভীষণ পেট খারাপ, এবং পেট খারাপের মধ্যে উনি মায়ের কোলে আমি নাকি, আমার কিছু মনে নেই, এগুলো সব মায়ের কাছ থেকে শোনা। মায়ের কোলে আমি আবার গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছি। সেই সময় আমার লিভার টিভার সব পচে গেছে। মানে কলকাতার তখন বড় বড় ডাক্তার, বিধানদা এই সমস্ত বড় বড় ডাক্তার, সেসব ডাক্তার দেখিয়ে সবাই বলে দিয়েছে ও ছেলে আর বাঁচবে না, ও লিভার পচে গেছে। আমি 1 মাস ধরে দিনে 20 বার 25 বার নাকি পায়খানা করছি। সেই অবস্থায় মায়ের কোলে আমি দাঁড়িয়ে আছি। মা ওই সাধুবাবু আমাদের বাড়িতে এসছেন। তো সাধুবাবু তখন ওই ডালের লাড্ডু ছুঁড়ে ফেলে দিচ্ছেন, যেখানে বসে আছেন তার সামনের একটা উঠোনের একটা ফাঁকা জায়গায়। আর মাকে বললেন যে ওকে ছেড়ে দে। তো আমি ছেড়ে দিচ্ছি। আমি তখন 4 বছর বয়স হলো। মা বলছে তুই হাঁটতে পারতিস, কিন্তু তখন ওই পায়খানা করে আর রোগে ভুগে হাঁটতে আর পারিস না, ওই দিয়ে তখন এই ডালের লাড্ডুগুলো পুড়িয়ে খাচ্ছিস। আমি যখন বুঝলাম যে তুই আর বাঁচবি না, জলই হজম করতে পারিস না, তুই ডালের লাড্ডু খাচ্ছিস। তো তারপরে ওই অবস্থায় সাধুবাবা বলে উনি পরিচিত আমার গুরুদেব। তো মাকে বললেন ওকে আমার কোলে দিত। তো আমি ওনার কোলে দিতে উনি নাকি আমাকে কানে গুরুমন্ত্র দেন, এবং দেওয়ার পরই তারপরে আমি আর এই সমস্ত ঘটনা কিন্তু বাবার কাছে শুনেছি। এবং বাবাকে বলেন যে আমি যে মন্ত্র দিলাম, ও যখন নিজে চাইবে তখন তুমি ওকে এই কথাটা মন্ত্রটা ওকে শুনিয়ে দিও। তো আমি আর একটা ছোটো প্রতিবেদন করবো, সেইখানে আমি বলবো, কারণ এটা অলরেডি 14 মিনিট হয়ে গেছে। এখানে শেষ করছি, করে একটা প্রতিবেদন করবো, আজও কালকেও করবো। আমি তারপরে আপনাদের বাকি জিনিসটা শোনাবো।